স্বাগত দীপ্ত নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরে ২ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালও বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, তবে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারে এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে, কোথায় কোথায় জলবদ্ধতা রয়েছে এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? নওশিন, আপনি জানেন যে গতকাল ছিল কক্সবাজারের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত। গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ২৭ ঘন্টায় ৫০১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ। এ পর্যন্ত আজকে কথা বলছিলাম কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়া কর্মকর্তা আব্দুল হান্নানের সাথে। তিনি যেটা জানিয়েছেন, আজকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আসলে একটানা বৃষ্টি না, হয়তো থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে, কিন্তু গতকালের চেয়ে আজকে বৃষ্টিপাত একটু কমে এসেছে। তবে কক্সবাজার জুড়ে এই ধরনের বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজারে এই ধরনের বৃষ্টিপাতের কারণে প্রায় পেকুয়া, চকরিয়া, উকিয়া, টেংনা, কক্সবাজার সদর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ৩০০ মতো গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং সকাল থেকে হয়তো একটু পানি কমতে শুরু করলেও কিন্তু পরিমাণে খুবই কম। তবে কিছু এলাকার ঘরবাড়ি এখনো পানির নিচে, মানুষের সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে এবং পানিতে তলিয়ে গেছে কক্সবাজার সদরের পিএম খালি ও জিলংজা ইউনিয়ন, আমার টেংনাফের বেশ কয়েকটি ইউনিয়ন, চকরিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন পানির নিচে এখনো আছে। সেখানকার হয়তো বৃষ্টি কমে আসলে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে পানি এসে। তারপরেও মানুষ চেষ্টা করছে তাদের এই অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য। হয়তো বৃষ্টি, আবহাওয়া অফিস যেটা জানিয়েছে, আরো ২ দিন বৃষ্টি থাকতে পারে, আর ২-৩ দিন বৃষ্টি অব্যাহত থাকলে হয়তো আরো বেশি পানি বাড়তে পারে, মানুষের দুর্ভোগ বাড়বে। এদিকে কক্সবাজারের যে পর্যটন এলাকা, সেখানেও জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বৃষ্টি একটু কমে আসে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেলেও কিন্তু পর্যটকেরা অনেকে বিচে নেমে হয়তো আনন্দ খুশিতে মাতোয়ারা, কিন্তু অনেকে আছে বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায়, তারা হয়তো বৃষ্টিকে পছন্দ করছে না, এরকম তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে পর্যটকেরা। পর্যটক তাদের দুর্ভোগ আছে, কিন্তু এখানে কোনো পর্যটক কোনো আটকা পড়ে নাই। যারা অনেকে বলছে আটকা পড়ছে, আসলে আটকা পড়ার বিষয়টা সঠিক নয়। আর এদিকে কথা বলছিলাম কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তির সাথে। তিনি যেটা জানিয়েছেন, কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে আছে, সেখানকার তারা খাদ্য সামগ্রী পাঠাচ্ছে এবং যেগুলো গতকাল যেসব পাহাড় ধসের ঘটনা ঘটছিল তাদেরকে প্রায় সেই পরিবারকে ৭৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং যাদের যেখানে পাহাড়ি ঝুঁকিপূর্ণ যেসব বসবাস রয়েছে সেখানে মাইকিং করা হচ্ছে তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য, এবং প্রশাসনের পক্ষ থেকে অনেককে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি সেটা জানিয়েছেন। এদিকে ফিশিং বোটের যেসব জেলে নিখোঁজ রয়েছে তাদেরকে তল্লাশি চালা হচ্ছে। কোথায় জেলে ২জন লাশ উদ্ধার করা হলে কিন্তু অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছে, তবে ফিশিং বোটগুলো সবগুলো উদ্ধার করা হয়েছে। আসলে সবগুলো মিলিয়ে নৌসিন কক্সবাজারের সার্বিক অবস্থা, বৃষ্টি অব্যাহত থাকলে হয়তো আরো বেশি বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। নৌসিন, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আবহাওয়ার খবর জানাতে এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কি প্রভাব পড়েছে বরগুনার জনজীবনে? নওরিন, আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, বরগুনার যে এই উপকূলীয় জেলা, সেখানে কিন্তু আমরা দেখেছি গভীর সমুদ্রে সেখানে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপের কারণে গত ২ দিন যাবৎ যে টানা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আমরা দেখেছি যে শহরে আজকে কিন্তু হাটের দিন, এবং হাটের দিন থাকলেও সেখানে কিন্তু তেমন অটোরিকশা, রিক্সা এবং দোকানপাটও তেমন খোলা দেখা যায়নি। কারণ হচ্ছে যে এতটাই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে যে মানুষ বাইরে বেরোতে পারছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে যারা
যারা দিনমজুর রয়েছেন তারা কিন্তু আসলে বের হতে পারছেন না। এই 2 দিন যাবৎ যেটা টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে তারা কিন্তু খুবই কষ্টে আছে। এখানে শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো রয়েছে সেগুলো এবং ফার্মেসিগুলো খোলা রয়েছে, এছাড়া অন্য কিন্তু খোলা নেই, যার কারণে এখানকার মানুষ কিন্তু খুবই কষ্টে রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে জানেন যে উপকূলীয় জেলায় প্রায় 40,000 জেলে রয়েছেন যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। তারা কিন্তু ইতিমধ্যে এই নিম্নচাপের খবর পেয়েই কিন্তু তারা কিনারায় চলে আসছেন এবং আমরা রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের কাছে যে তথ্য রয়েছেন তারা কিন্তু প্রায় 80 সেন্টিমিটার কিন্তু তারা বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এবং এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বরগুনা দ্বিতীয় মৎস্য অবদান কেন্দ্র কিন্তু পাথরঘাটা, সেখানে কিন্তু এই আবহাওয়া অফিস না থাকার কারণে সবচেয়ে বেশি কিন্তু দুশ্চিন্তায় থাকে এখানকার মানুষ। যে সেই 2007 সালে সিডরের পর থেকেও কিন্তু আবহাওয়া অফিসের জন্য তারা অনেক চেষ্টা করেছেন, অনেক আন্দোলন করেছেন, কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া অফিস নেই, যার কারণে পার্শ্ববর্তী জেলা যে পটুয়াখালী রয়েছেন সেই পটুয়াখালীতে তারা কিন্তু আসলে সেখানে তথ্য নিয়ে তারপরে তারা বিভিন্ন জায়গায় যে মাছ শিকার করতে যায় সেটা কিন্তু আমরা শুনেছি। এবং আজকে যে এই যে বৃষ্টি এবং নিম্নচাপ যে হচ্ছে এর কারণে যে নিচু জায়গাগুলো রয়েছেন যেখানে আশ্রয়ণ প্রকল্পগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী এবং সেখানকার মানুষের কিন্তু রান্নাবান্নাও হয়নি আমরা শুনতে পেরেছি। তো এখন পর্যন্ত যে বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নরসিন, বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার আশুলিয়া থানায় একটি মামলায় গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুঈদ। তিনি জানান, শাফি মুদাসির খান জ্যোতিকে গতরাত 3:30টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় পৌঁছেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেনকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর। সাতক্ষীরায় এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ সকাল 9টার দিকে সদর উপজেলা থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খাবার কিনতে মাধব স্বর্ণকারের বাড়ির পাশে 3 রাস্তা মোড়ে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী চুমকি। এ সময় ইলিয়াস হোসেন নামে এক মাদকাসক্ত যুবক আচমকা হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করে। সাভার ও আশুলিয়ার পোশাক কারখানায় সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ কতটা শান্তিপূর্ণ রয়েছে? আজকে শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি আপনাকে জানাই, সেটি যদি একটু তথ্য আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন। সেটি হচ্ছে সাভার, আশুলিয়া, ধামরাই, এখানে 1863টি কলকারখানা রয়েছে। সেই 1863টি কলকারখানার মধ্যে কিন্তু আজকে আমরা যেটি তথ্য পেয়েছি সেখানে 1814টি কারখানা এখানে সচল রয়েছে। তার মানে যদি আপনাকে জানাই, এখানে আজকে 49টি কারখানা বন্ধ রয়েছে, যেটি পোশাক কারখানা। এবং এই 49টি পোশাক কারখানার মধ্যে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, 36টি পোশাক কারখানা যেটি শ্রম আইনের 13-1 ধারায় যেটি বন্ধ রয়েছে এবং বাকি 13টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি আজকে শিল্পাঞ্চল আশুলিয়ার
কিন্তু সবগুলো কারখানাতেই শ্রমিকরা তারা প্রবেশ করেছে সকালবেলা এবং দুপুর পর্যন্ত কিন্তু তারা নির্বিঘ্নে কাজ করছেন এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশ, এবিবিএন এবং সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারাও কিন্তু এই মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। সব মিলিয়ে আমরা এখন সকালবেলা থেকে দুপুর পর্যন্ত আমরা যদি একটু বলি আপনাকে, শিল্পাঞ্চল এখনও পুরোপুরি শান্ত রয়েছে এবং দু একটি কারখানায় যে অসন্তোষ রয়েছে সেগুলো শিল্প পুলিশ বলেছে সেটি মান অভিমানের ব্যাপার এবং এখন যে কারখানা রয়েছে সেখানে কিন্তু দুপুরের লাঞ্চ চলছে এবং এখানে মালিক পক্ষ কিন্তু শ্রমিকদের সাথে দুপুরের লাঞ্চ করবে। সব মিলিয়ে একটি শান্ত পরিবেশ আমরা আজকে শিল্পাঞ্চলে দেখতে পাচ্ছি। তো এই ছিল সর্বশেষ। নওশিন। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী হালিম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।